সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইউথ একাডেমি অনলাইন ক্লাসে স্বাগতম। গত ক্লাসে সমাসের দ্বন্দ্ব সমাস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে সমাসের দ্বিগু এবং অব্যয়ীভাব সমাস নিয়ে আলোচনা করব। দ্বিগু সমাস, যে সমাসে পূর্বপদটি সংখ্যাবাচক হয় এবং পরপদের অর্থের প্রাধান্য পায় তাকে দ্বিগু সমাস বলে। অর্থাৎ পূর্বপদটি সংখ্যাবাচক বিশেষণ পদ হয় এবং পরপদটি বিশেষ্য হয়ে থাকে, কিন্তু পরপদের প্রাধান্য পাবে তাকে দ্বিগু সমাস বলে। তো শুরুতে আমি আবার বলছি, শুরুতে কি থাকবে? সংখ্যা থাকবে, পরপদের প্রাধান্য পাবে এবং ব্যাস বাক্যে সমাহার কথাটি বসবে। তাহলে যেমন চৌরাস্তা, তাহলে কি? চার রাস্তার সমাহার, অর্থাৎ চারটা রাস্তা যেখানে একত্রিত হয়, মিলন ঘটে, বা চার রাস্তার মিলন, তাকে বলা হয় চৌরাস্তা। এখানে রাস্তা এই পরপদটিরই অর্থ প্রাধান্য পায়, অর্থাৎ চৌরাস্তা মানে চার রাস্তার মিলন, যেখানে চারটা রাস্তার মাথা একত্রিত হয়েছে, মিলন ঘটেছে, তাকে কিন্তু আমরা চৌরাস্তা বলি। অর্থাৎ কেউ যদি আমাকে ফোন দিয়ে বলে যে চৌরাস্তায় আসো, তাহলে কিন্তু আমি চার সংখ্যার কাছে যাব না, আমি কোথায় যাব? রাস্তার কাছেই যাব। তাহলে চার রাস্তার মিলন বা চার রাস্তার সমাহার, তাকে বলা হচ্ছে চৌরাস্তা, অর্থাৎ পরপদের অর্থের প্রাধান্য পাচ্ছে। একইভাবে সপ্ত অহের সমাহার সপ্তাহ, অর্থাৎ সপ্ত মানে এখানে শুরুতে কি আছে? সাত, সপ্ত সাত আছে, কিন্তু দিন, এই যে অহ বা অহের সমাহার, অর্থাৎ 7 দিনের সমাহার, এখানে এই অহটাই কিন্তু প্রাধান্য পাচ্ছে। তাহলে এখানে অর্থাৎ পরপদের প্রাধান্য পাচ্ছে, তাহলে কি? এটা হচ্ছে দ্বিগু সমাস। সপ্তাহ, সপ্ত অহের সমাহার। একইভাবে নবরত্নের সমাহার, অর্থাৎ 9 রত্নের সমাহার। তারপর ত্রিভুবন, 3 ভুবনের সমাহার। পঞ্চবটের সমাহার। তারপর আছে ত্রিফলা, 3 ফলের সমাহার। ত্রিফলা মনোহারি দোকান বা বিভিন্ন যে সমস্ত বড় দোকানগুলো আছে, মুদির দোকান, সেখানে যদি গিয়ে আমরা বলি যে ত্রিফলা দেন, তাহলে কিন্তু তারা ত্রিফলা, আমলকি, হর্তকি, বহেরা, এই 3টাকে একত্রে বলা হয় ত্রিফলা। তাহলে এই ত্রিফলা বলতে 3 ফলের সমাহার, অর্থাৎ এই আমলকি, হর্তকি, বহেরাকে একত্রে বলা হচ্ছে ত্রিফলা। তো এখানে সংখ্যা না, মূলত এই ফলটাকেই বোঝাচ্ছে। তো এটাও কি? দ্বিগু সমাস। একইভাবে ষড় ঋতু, 6 ঋতুর সমাহার, অর্থাৎ ঋতুটাই প্রাধান্য পাচ্ছে, 6 ঋতুর সমাহার। একইভাবে সপ্তর্ষি, 7 সপ্ত ঋষির সমাহার, সপ্তর্ষি। শত অব্দের সমাহার, শতাব্দী। এখানে বেশ কিছু উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে, কারণ এই উদাহরণগুলো খুবই গুরুত্বপূর্ণ। এইচএসসি পরীক্ষা সহ বিভিন্ন ধরনের এনটিআরসি পরীক্ষা বা বিভিন্ন ধরনের চাকরি বাকরি পরীক্ষায় কিন্তু এই উদাহরণগুলো থেকে কমন পড়ে থাকে। আরও বেশ কিছু উদাহরণ, যেমন পঞ্চনদ, চতুরঙ্গ, চৌমোহনী, ত্রিরত্ন, শতবার্ষিকী, ত্রিলোক, ত্রিকাল, 7 সমুদ্র, অষ্টধাতু, চৌমাথা ইত্যাদি, এই সবগুলোই কিন্তু দ্বিগু সমাসের অন্তর্ভুক্ত। তাহলে যে সমাসের পূর্বপদ থাকে কি? সংখ্যাবাচক, এবং পরপদটি হয় পরপদের অর্থের প্রাধান্য থাকে, তাকে কিন্তু দ্বিগু সমাস বলে, এবং আমরা ব্যাস বাক্যের মধ্যে সমাহার কথাটি ব্যবহার করব। এরপর আছে অব্যয়ীভাব সমাস। অব্যয় পদ পূর্বে বসে যে সমাস হয় এবং যাতে অব্যয় পদের বা পূর্বপদের অর্থের প্রাধান্য থাকে, তাকে অব্যয়ীভাব সমাস বলে। এখানে মানে আসলে সংজ্ঞা দিয়ে অনেক সময় কিন্তু ভালোভাবে বোঝা যায় না। সহজ টেকনিক যদি অবলম্বন করি, তাহলে কিন্তু খুব সহজেই সমাস নির্ণয় করা সম্ভব হয়। তো অব্যয়ীভাব সমাসে কোন পদের প্রাধান্য থাকবে? পূর্বপদের প্রাধান্য থাকবে। শুরুতে উপসর্গটাকেই মূলত অব্যয় পদ বলা যেতে পারে। শুরুতে উপসর্গ থাকবে এবং যথা থাকবে। তাহলে আমরা কি বুঝতে পারবো যে এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। তো অব্যয়ীভাব সমাস কিন্তু
অভাব, সাদৃশ্য, অনতিক্রম্যতা, ঈষৎ, বিরোধ, সামীপ্য, পর্যন্ত, এছাড়াও আরও অনেকগুলো অর্থে কিন্তু অব্যয়ীভাব সমাস হয়ে থাকে। তবে এই গুলো থেকেই বিগত পরীক্ষাতে অনেকবার এসেছে। তাহলে কি অব্যয়ীভাব সমাসে যে সমাসে পূর্বপদের প্রাধান্য থাকবে তাকে কিন্তু অব্যয়ীভাব সমাস বলে। যেমন অভাব অর্থে, অভাব অর্থে কি আছে? হা ভাত, হা ভাত অর্থাৎ ভাতের অভাব। এখানে এই যে হা, এই হা, এই যে পূর্বপদ এটারই কিন্তু প্রাধান্য পাচ্ছে। এই হা মানে কি? অভাব, অভাব অর্থাৎ ভাতের অভাব। ভাতের অভাব হইলেই কিন্তু কি হয়? হা ভাত। তাহলে এখানে পূর্বপদের প্রাধান্য পাচ্ছে, তাহলে এটা কি? এটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। একইভাবে গড় মিল অর্থাৎ মিলের অভাব, মিলের অভাব হলেই গড় মিল, তাহলে এটাও কিন্তু অব্যয়ীভাব সমাস। একইভাবে নিরামিষ, নিরা বা নির অর্থাৎ অভাব, অর্থাৎ আমিষের অভাব হলেই কিন্তু নিরামিষ হয়, এটাও কিন্তু অব্যয়ীভাব সমাস। এরপর আছে সাদৃশ্য অর্থে, অর্থাৎ মানে কাছাকাছি বা মিল। যেমন জেলার সদৃশ উপজেলা, অর্থাৎ আমরা উপজেলা বললে কিন্তু জেলার যে ক্ষুদ্র অংশটা সেটাকেই বুঝি। এখানে যে উপ, এটাও কিন্তু উপসর্গ। এটা কি? এটা হচ্ছে উপসর্গ। তাহলে জেলার সদৃশ অর্থাৎ জেলার মতো বা জেলার কাছাকাছি বা জেলার যে ছোট অংশটা সেটাকে কিন্তু উপজেলা বলে সাদৃশ্য অর্থে। বনের সদৃশ উপবন, ভাষার সদৃশ উপভাষা, অর্থাৎ সাদৃশ্য অর্থে এগুলো অব্যয়ীভাব সমাস। এরপর হচ্ছে পর্যন্ত অর্থে, যেমন কণ্ঠ পর্যন্ত, আ কণ্ঠ, অর্থাৎ আ কণ্ঠ মানেই কণ্ঠ পর্যন্ত। কেউ যদি বলে কণ্ঠ পর্যন্ত সেটাও হবে, কেউ যদি বলে আ কণ্ঠ সেটাও কিন্তু হবে। অর্থাৎ কেউ একজন বলল যে আমি অমুকের বিয়েতে কণ্ঠ পর্যন্ত খেয়ে আসলাম, আরেকজন বলল যে আমি অমুকের বিয়েতে আ কণ্ঠ খেয়ে আসলাম, একই কথা। অর্থাৎ কণ্ঠ পর্যন্ত হচ্ছে আ কণ্ঠ, এই আটা দিয়ে পর্যন্ত বোঝাচ্ছে, তাহলে মানে কণ্ঠ পর্যন্ত বোঝাচ্ছে, তাহলে এই আ কণ্ঠ হচ্ছে পর্যন্ত অর্থে অব্যয়ীভাব সমাস। একইভাবে আজীবন মানে জীবন পর্যন্ত, একদম জীবনের শেষ পর্যন্ত, আজীবন, এই যে এই দ্বারা বোঝাচ্ছে কি? জীবন পর্যন্ত, অর্থাৎ এটা হচ্ছে পর্যন্ত অর্থে অব্যয়ীভাব সমাস। আমরণ, এই এখানে কি আছে? উপসর্গ আছে, অর্থাৎ এটা দিয়ে কি বোঝাচ্ছে? একদম মরণ পর্যন্ত, মরণ পর্যন্ত, অর্থাৎ পর্যন্ত অর্থে অব্যয়ীভাব সমাস। এরপর আছে ঈষৎ অর্থে, মানে অল্প। ঈষৎ বলতে বোঝায় অল্প। যেমন ঈষৎ কি আছে? আনত, মানে কি? ঈষৎনত, অল্পনত। এই দ্বারা বোঝাচ্ছে অল্প, ঈষৎ, ঈষৎনত। তাহলে এই যেহেতু এই পূর্বপদের প্রাধান্য পাচ্ছে, এটা হচ্ছে ঈষৎ অর্থে অব্যয়ীভাব সমাস। তো ঈষৎ অর্থে না লিখলেও কিন্তু হবে শুধু আনত। তো এইচএসসি পরীক্ষার মধ্যে এই সমস্ত পদগুলো দেওয়া থাকে, লিখতে হয় ব্যাস বাক্য সহ সমাসের নাম লিখতে হয়। সেখানে ঈষৎ অর্থে বা পর্যন্ত অর্থে বা অভাব অর্থে অব্যয়ীভাব সমাস লিখলে বেশি ভালো হয়। কেউ যদি না লিখে শুধু অব্যয়ীভাব সমাস লিখে ব্যাস বাক্য সহ, তবুও কিন্তু হবে। তো যেমন আরক্তিম মানে কি? ঈষৎ রক্তিম, অল্প রক্তিম। এরপর আছে অনতিক্রম্যতা অর্থে, অনতিক্রম্যতা অর্থে, অনতিক্রম্যতা অর্থে অর্থাৎ মানে অতিক্রম না করে, যেমন যথারীতি, অর্থাৎ রীতিকে অতিক্রম না করে। এর শুরুতে কি আছে? যথা আছে, যথা, যথাশক্তি, যথারীতি, যথাসাধ্য। তাহলে এগুলো হবে অনতিক্রম্যতা অর্থে, অর্থাৎ রীতিকে অতিক্রম না করে যথারীতি, শক্তিকে অতিক্রম না করে যথাশক্তি, সাধ্যকে অতিক্রম না করে যথাসাধ্য। এই সবগুলো হচ্ছে অনতিক্রম্যতা অর্থে অব্যয়ীভাব সমাস। এরপর আছে সামীপ্য অর্থে, মানে নৈকট্য, কাছাকাছি। যেমন উপকূল মানে কি? কুলের কাছাকাছি, কুলের সমীপে। তাহলে এটা হচ্ছে কি? সামীপ্য অর্থে অব্যয়ীভাব সমাস, উপকূল। তারপরে আছে উপকণ্ঠ, অর্থাৎ কণ্ঠের কাছাকাছি বা কণ্ঠের সমীপে, কণ্ঠের সমীপে। তাহলে এটা হবে সামীপ্য অর্থে অব্যয়ীভাব সমাস। তো এরপর আছে বিরোধ অর্থে, বিরোধ। এরপর আছে বিরোধ অর্থে, অর্থাৎ প্রতি, যেমন প্রতিকূল, বিরুদ্ধকূল। তাহলে এটা কি? মানে যেটা হচ্ছে যে অনুকূল, কিন্তু আমরা
যেমন আমরা কিন্তু বলি যে অনুকূল মানে আমাদের অনুকূলে, প্রতিকূল মানে যেটা আমাদের অনুকূলে নয়। তো এইভাবে প্রতিকূল মানে যেটা আমাদের অনুকূলে নয়, বিরুদ্ধকূল, বিরোধ অর্থাৎ বিরোধ, বিরোধ বোঝাচ্ছে, তাহলে সেটা কি বিরুদ্ধকূল, প্রতিকূল। একইভাবে প্রতিবাদ মানে বিরুদ্ধবাদ, প্রতিবাদ, তো এটা কি হবে বিরোধ অর্থে অব্যয়ীভাব সমাস। তারপরে খুবই গুরুত্বপূর্ণ, এটা কিন্তু অনেকবার পরীক্ষায় এসেছে এখান থেকে, অতিক্রান্ত অর্থে, অতিক্রান্ত অর্থে যেমন আসে উদ্বেল, এটা আসে, তারপরে আসে উচ্ছৃঙ্খল, এটাও কিন্তু অনেকবার এসেছে এইচএসসি পরীক্ষায়। উদ্বেল বেলাকে অতিক্রান্ত, তারপর কি আছে উচ্ছৃঙ্খল, শৃঙ্খলাকে অতিক্রান্ত, অর্থাৎ এটা হচ্ছে অতিক্রান্ত অর্থে অব্যয়ীভাব সমাস। তো এই ছিল আজকে অব্যয়ীভাব এবং দ্বিগু সমাস। পরবর্তী ক্লাসে পরবর্তী প্রকারভেদগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।